হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। ভোরবেলার দিকে আমরা ফার্স্ট টাইম ধরে গুরু ভাইয়ের কাছে আসলাম, কোনো ফোন টোন কিছু করে ডাইরেক্ট এসছি। সবাই ভীষণ টায়ার্ড, ওরাও এসছে। আর অমিতের প্রচণ্ড জ্বর, মানে ওকে রাখা যাচ্ছে না। ওর মাথা এত যন্ত্রণা করছে আর ওর শরীর পুরো ছেড়ে দিয়েছে পুরোপুরি। ওই অবস্থাতেই গুরু ভাইয়ের বাড়িতে নিয়ে এসছি। আর আমাদের প্যারাসিটামল থাকলে দিন, বলছে প্যারাসিটামলে ওর কাজ হবে না। পুরো ঘটনা বল, কি হয়েছে ঘটনা বললো। তো জলের মধ্যে মন্ত্র পড়ে ওগুলো করে খাইয়ে দে ওকে। আর তোমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, যে যেখানে থাকো সে সেখানে চলে যাও, এখানে আর থেকো না। তো ওই ভদ্রলোক গিয়ে তো ওনার পায়ে পড়ে গেছিল যে আপনি কিছু করুন। বলছে দেখুন, আমি প্রথমে ওকে না করেছিলাম যে এই কেসটা হাতে নিতে, না সূর্যকে বলেছিলাম, কিন্তু তারপরেও নিয়েছে। আপনাদের বাড়িতে আমার তন্ত্রে বা সাধারণ তান্ত্রিকের তন্ত্রে কিছু হবে না। এর জন্য লাগবে যারা সব সাধনা করে, ঠিক আছে? কারণ ওই বাড়িতে অতিরিক্ত মাত্রায় কিন্তু তারা বিরাজমান, অতিরিক্ত মাত্রায়, মানে মাত্রা অতিরিক্ত ছাড়িয়ে গেছে। এইভাবে ওরা বিরাজমান হয়ে রয়েছে বাড়িটার মধ্যে। ওটা সাধারণ তন্ত্রে বা সাধারণ হোমযজ্ঞতে কোনো লাভ হবে না। বলছে আপনি যাকে ডাকার ডাকুন, যা খরচাপাতি হবে আমি করব, কিন্তু এই বাড়িতে থাকা যাচ্ছে না তো। আমার মেয়ে বউ বাড়িতে থাকে। বলছে দেখুন, অন্যায় তো আপনাদের মাধ্যমে কিছু না কিছু হয়েছে, মানে আপনাদের এতটা, আপনাদের প্রতি এত ওর আক্রোশ হয় না। আপনারা কিছু করেছেন হয়তো যেটা দৃষ্টিকটু লেগেছে। বলছে যে আপনি আমাকে ঠিক করে বলুন তো যে আপনারা কি করেছেন, মৃত্যুর পর কিছু করেছেন, জিনিসপত্র কিছু ফেলেছেন? বলছে যে হ্যাঁ ফেলেছি। তখন লোকটা বলছে হ্যাঁ ফেলেছি। কি ফেলেছেন? না ঘরে একটা ফটোগ্রাফ ছিল ওদের। ওই ফটোগ্রাফটা কোনার দিকে পড়েছিল, একটা বাঁধানো ফটো থাকে না, বিয়ের পর বাঁধিয়েছে। ওই ফটোগ্রাফটা উনি চাদর ফাদরের সঙ্গে মিউনিসিপ্যালিটি গাড়িতে ফেলে দিয়েছিল। বুঝতে পারছো? বলছে আপনার দ্বারা ভুল তো হয়েছে, এবার তো কিছু করার নেই, শুধরাতে হবে। তো উনি কি করে, উনি তারাপীঠে কন্ট্যাক্ট করে, যারা সব সাধনা করে। ওই ভদ্রলোককে বহু রিকোয়েস্ট করে আনা হয়, মানে ওনাকে কন্ট্যাক্টে পাওয়া যাচ্ছিল না প্রথমে। বললো আপনি বাড়িতে বলে দিন যে এখন যেন কেউ বাড়িতে না যায়। সকালবেলা দিয়ে বাড়ির গেটের বাইরে তালা ফালা মেরে দিয়ে আসুন। আর আপনার ওয়াইফকে আর মেয়েকে বলবেন এই মুহূর্তে বাড়িতে আসতে না, 2 দিন আপনি আমার বাড়িতেই থাকুন, যেতে হবে না বাড়িতে। আর আপনি ওই বাড়িতে গেলে এখন আপনার সঙ্গে মানে আপনার লাইফ রিস্ক হয়ে যায় পুরোপুরি। এখন পুরোপুরি ওরা টেম্পটেড হয়ে রয়েছে পুরোপুরি। এখন তো ওদেরকে আপনারা পুরো প্রয়োগ করে এসেছেন পুরোপুরি, এখন ওদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে। মানে আপনি যাবেন, কিছু ক্ষতি হয়ে যাবে আপনার, নাও ফিরতে পারেন আপনি, মানে বেঁচে নাও ফিরতে পারেন, এর অবস্থা হয়ে গেছে। তো ওই তান্ত্রিক ডাকা হলো, একজন আসলেন যিনি সব সাধনা করতেন। অঘোরী বা তান্ত্রিক সেটা আমি অতটা ভালো বুঝতে পারিনি। উনি আসলেন, উনি বললেন যে এই বাড়িতে হাকিনী তন্ত্র করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। তো তারপর ওই অমিতদের টিম থেকে কিছু ছেলেরা বলতে আরম্ভ করলো আমাদের তো সব গ্যাজেটগুলো, ক্যামেরা ট্যামেরা সব ওই বাড়িতেই পড়ে রয়েছে, তাহলে ওগুলো কী করবো আমরা। ওর পর বলছে আগে নিজের জীবন বাঁচাও, সব কিছু ঠিকঠাক হোক, ওগুলো তুমি পেয়ে যাবে কোনো না কোনোভাবে, ঠিক আছে? তো তারপর ওরা বেরিয়ে গেল। ওই ভদ্রলোককে ইনফরমেশন দেওয়া হলো যিনি সব সাধনা করেন অ্যাকচুয়ালি। তো উনি একটা দিন ঠিক করে দিলেন, ঠিক আছে? খুব সম্ভবত মাঘার্ষি অমাবস্যা বা সামথিং কিছুটা ছিল ওই টাইমে, ওই 26 তারিখে নভেম্বর মাসে ওরকম টাইমে একটা ছিল কিছু একটা, মানে অমাবস্যাটা তিথি ছিল খুব ভালো, ঠিক আছে? তো ওই কালী পুজো ছিল কি ওই সময়টাতে? মনে পড়ছে না আমার অত ভালোভাবে, ঠিক আছে? 2023-এ একটা কিছুটা অমাবস্যা কিছুটা তিথি ছিল ওই টাইমে। তাহলে নভেম্বরে থাকবে না, নভেম্বরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বরের পোর্শনে থাকতে পারে। মেবি নভেম্বর বা ডিসেম্বর, আমার মাসটা অতটা মনে পড়ছে না, কিন্তু একটা যে কোনো একটা অমাবস্যা একটা তিথি ছিল কিছু একটা, যে তিথিতে ওনারা ডেট ঠিক করলেন যে এরকম করতে হবে তোমাকে, ঠিক আছে? নভেম্বরই ছিল আই থিঙ্ক। তো যাই হোক, ওনারা বাড়িতে আসলেন, সব যজ্ঞ টজ্ঞ সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হলো। যজ্ঞ করা হবে কোন জায়গাটাতে, ঠিক ওই চাপা কলটা থেকে এগিয়ে যে ঘরের যে পোর্শন যেটা রয়েছে, যে সিঁড়ির সামনেটা যে পোর্শনটা রয়েছে, যেখান থেকে সোজাসুজি বাথরুমটা দেখা যায়, ওই পোর্শন থেকে কিন্তু মানে আমরা, উনি গন্ডি ফন্ডি কেটে ফেটে দিল, দিয়ে ওখানে বসা হলো। বসা হওয়ার পর উনি কিছু নিয়ম বলে দিলেন যে কেউ যেন এই গন্ডি থেকে না বেরোনো হয়, অনেক কিছু হবে আজকে, ঠিক আছে? মানে আগে যেগুলো দেখেননি সেগুলো কিছু হবে এই টাইমে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, সবাই মিলে বসুন। ওনার মেয়েটে সবাই ছিল চোখের মধ্যে। আমি গুরু ভাইকে বলেছিলাম যে আমি যাব, আমাকে না করবে না, ওদের তো বাড়ি পাঠিয়ে দিল, আমি যাব। নিয়ে গেছিলো আমাকে সঙ্গে করে। তো পাঠার রক্ত ফক্ত সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওইখানে, যে ওখানে যেহেতু হাকিনী তন্ত্র করা হবে, ওদের তো বুঝতে পারছে না হাকিনী তন্ত্র কী আছে। তো তন্ত্র শুরু হলো। ওই মোটামুটি যজ্ঞ শুরু মানে চালু হওয়ার পর সন্ধ্যে রাতের দিকে আগুনের খুব তাপ উঠতে আরম্ভ করছিল, মানে এতটা আগুনের তাপ ছিল যে আমার পা পুড়তে আরম্ভ করেছিল, বুঝতে পারছো? প্রচুর আগুনের তাপ ছিল। অনেকক্ষণ ধরে এরকম চলতে চলতে যখন উনি ওই হয়তো কিছু প্রয়োগ সামথিং কিছু নিয়ে এক্সট্রা করে কিছু করছিলেন, হঠাৎ দেখা গেল কি, যে বাথরুমের দিকটা থেকে ঠিক আমাদের পিছন দিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আচ্ছা, দুজন দৌড়াচ্ছে, ওর পিছনে আরও কেউ রয়েছে।
সে একদম সিঁড়ি দিয়ে উঠে মানে কন্টিনিউয়াসলি সিঁড়ি দিয়ে উঠে ছাদের উপর দৌড়াচ্ছে, মানে বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, চারিদিক থেকে দৌড়াদৌড়ি হচ্ছে। আমরা তো বুঝতে পারছি যে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কারোর মাধ্যমে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই রকম হতে হতে না দেখছি যে ওনার যে মেয়ে রয়েছে, হঠাৎ নজর পড়লো ওনার যে মেয়ে রয়েছে উনি না এখন জুবুতুবু হয়ে গেছে, মুখ দিয়ে বিচ করে কিছু একটা বলছে, লালা বেরোচ্ছে মুখ থেকে পুরোপুরি, ঝুঁকে পড়ে এরকম করে। তো আমরা খেয়াল করেছি যে উনি তো কিছু না কিছু বলছে, বোঝা যাচ্ছে, কিন্তু ওরকমভাবে কী বলছে বুঝতে পারছি না। এবার হতে হতে উনি হঠাৎ করে সেন্সলেস হয়ে গন্ডির বাইরে পড়ে গেল, হঠাৎ করে গন্ডির উল্টো হয়ে পড়ে গন্ডির বাইরে পড়ে গেল। যেই পড়েছে ওনার বাবা উঠতে যাচ্ছিলো, ওই যে তান্ত্রিক ভদ্রলোক যাকে আনা হয়েছিল উনি হাত দিয়ে ইশারা করলো, না এখন দরকার নেই, ওয়েট করো, একটু ওয়েট করো। উপরে ওরকম দৌড়াদৌড়ি হচ্ছে, বিশাল মাপে দৌড়াদৌড়ি হচ্ছে, আর চিৎকার কান্না মানে একদম উপরে ঘর থেকে শোনা যাচ্ছে, মানে ছাদের উপর থেকে নামছে, মানে কেউ কারোর পিছন করলে যেমন হয় না, খুব স্পিডে হচ্ছে মানে কিছুক্ষণের মধ্যে থেকে। তো ওরকম হতে হতে না ওই মেয়েটা তো শুয়ে রয়েছে ওখানে, ওর বাবাকে বলছে কি, বাবা বলছে ধরবো না আমি, বলছে না কিছু করার দরকার নেই, আমি দেখছি। ওই ভদ্রলোক উঠলেন, উঠে যেই মেয়েটা সামনে গেছে, হট করে মেয়েটা তাকে বলছে কি, দাঁড়া, ধরবি না আমাকে। উঠলো, উঠে একদম সিঁড়িতে গিয়ে বসে বলছে, মাথা নিচু করে রয়েছে, বলছে তুই কে এসছিস এখানে, বলছি তুই কে এসছিস এখানে, চুপচাপ বসে রয়েছে। বলছি তুই বল, নাহলে কিন্তু আমি আরও কিছু করতে পারবো। বলছে যে আমি চলে যাচ্ছি, আমার বরকে কষ্ট দেবেন না, ও এমনি কষ্ট পেয়ে মারা গেছে, ওকে কষ্ট দেবেন, এরকম চুপ বড় কষ্ট পেয়ে মারা গেছে, কষ্ট দেবেন না ওকে। বলছে আপনি বন্ধ করুন যেটা করছেন সেটা এখনই বন্ধ করুন, আমাদের কষ্ট হচ্ছে এটাতে। বলছে কষ্ট হচ্ছে সে তো বুঝলাম, কিন্তু তুই যা করে বেরিয়েছিস তোকে তারও কষ্ট দেওয়া উচিত। বলছে কপালের মধ্যে আমাকে সিঁদুর দিয়ে টিপ ধরে রেখেছে পুরোপুরি, দিয়ে বলছে তুই এক্ষুনি বেরোবি এখান থেকে। উনি বলছে তুই এক্ষুনি বেরোবি। বলছে যাচ্ছি, মানে দাঁত চিবে বলছে যাচ্ছি আমরা বলছি যাচ্ছি। বলতে মেয়েটা কিছুক্ষণ সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হওয়ার পর উনি এসে বসলেন, বসার পর ওই কিছু গুঁড়ো টাইপের কিছু ছিল, ওই গুঁড়োগুলো যজ্ঞের পুরোপুরি চারপাশ দিয়ে, মানে হোমকুণ্ড চারপাশ দিয়ে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পর ওই যে ভদ্রলোক আছে ওনাকে বললেন আপনি একটু পাশে এসে বসুন এখানে। উনি এসে পাশে বসলেন, টিপ পড়িয়ে দিয়ে ওনাকে কিছু মন্ত্র উনি বলে দিল যে দেখুন সবই ঠিক আছে, ক্লিয়ারিং করানো হয়ে গেছে। এদেরকে মানে ক্লিয়ারিং করানো মানে প্রচুর টাফেস্ট ব্যাপার ছিল, কারণ যে হিসাবে ওরা যে আক্রোশ নিয়ে বাড়ির মধ্যে ঘুরছিল, এদেরকে সরানো চারটিখানি কথা ছিল না, সরে নিয়েছি। কিন্তু এই মন্ত্রটা আপনাকে আমি বলে দিলাম, এই মন্ত্রটা কিন্তু সন্ধ্যেবেলা করে জপ করবেন, আর ধুনুচির মধ্যে ধুনো কর্পূর দিয়ে সন্ধ্যে যখনই হয়ে যাবে পুরো বাড়িটাতে কিন্তু দেখাতে হবে। এটা মিনিমাম চলবে, এখন বন্ধ করার কোনো ব্যাপার নেই। আর আপনি কিন্তু এই জবটা করবেন সন্ধ্যেবেলা করে, আপনি বাড়ি থাকেন কি না থাকেন, আপনার পরিবর্তিতে আপনার ফ্যামিলি মেম্বাররা করতে পারেন। বলছে আমার মেয়ের কী হবে, বলছে কিচ্ছু হবে না, এটা হওয়ারই ছিল, আমি জানতাম এটা হবে। তো আমরা জিজ্ঞেস করছি ওইখানে গুরু ভাইকে যে কী ব্যাপার, গন্ডির মধ্যে কী করে পসেসড হলো, গন্ডি তো বাঁধন। বলছে ওরকম করা যায়, ঠিক আছে, ইচ্ছা করে যাতে ওনার মধ্যে দিয়ে তো বের করতে হবে না জিনিসটাকে, জানি বুঝবো এই করে, ও তো আত্মগোপন করে রয়েছে কোনো না কোনো জায়গাতে। আর এই দৌড়াদৌড়ি হচ্ছিল হাঁকনি তারা করেছিল ওদেরকে পুরোপুরি, ওই ছুটিয়ে ওদেরকে ভাগানো হলো ওখান থেকে, তাহলে নমিনাল অবস্থায় তাড়ানো যেত না ওইখানে, বুঝতে পারছো। মানে ওই প্রথমবার ওই বাড়িতে আমরা ওই হাঁকনিতন্ত্র প্রয়োগ করা হলো। মানে হাঁকনিতন্ত্র যে কী জিনিস, মানে যারা দেখে তারাই ভালো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ডাকিনি, শাকিনি, হাঁকিনি এই তিনটে ভাগ থাকে। তারা আমার দর্শন পাওয়ার জন্য সাধনা করেন, ঠিক আছে, তারা কিন্তু প্রথমে ডাকিনি, তারপর শাকিনি, তারপর হাঁকিনি। থার্ড স্টেপ হচ্ছে আমাদের হাঁকিনি স্টেপের মাধ্যমে গিয়ে তারপরে সেই দেখা করা সিদ্ধলাভ পাওয়া যায়। কিন্তু এই তিনটে স্টেপ দিয়ে সে যায়। অনেকক্ষণ ধরে যজ্ঞটা অনেক বড় চলেছিল, আমি তোমাকে শর্টেই বললাম, কারণ অনেক কিছু হয়েছে যেগুলো বলা না বলার পুরোপুরি সমানই রয়েছে। অ্যাকচুয়ালি ইম্প্যাক্টনেসটা এটাই ছিল যে ওদেরকে পুরো তাড়া করিয়ে হারানো হয়েছিল এখান থেকে, মানে এলিমিনেট করা যাচ্ছিল না কোনোভাবেই। লাস্টে দেখি কি সব কিছু শান্ত হয়, ওনার মেয়েও নর্মাল অবস্থায় ফিরে আসে। ওনার মেয়েকে উনি কিছু জল খাইয়ে দেয়, মন্ত্রপুত জল খাইয়ে দেয়, খাইয়ে ওই যজ্ঞের যে টিপ যেগুলো হয় টিপ পরিয়ে দেয়, বললো যে আপনারা উপরে চলে যান সবাই মিলে, আমরা কিছুক্ষণ এখানে রয়েছি, আমরা থাকছি, আপনারা উপরে চলে যান। ওরা মেয়ে আর মা উপরে চলে গেল, ভদ্রলোকে কিছু বুঝিয়ে দিল যে কী করতে হবে। বলছে এই খাটফাটগুলো রাখবেন না, কেউ যদি খুব মানে দরিদ্র অবস্থায় থাকে বা কারো খুব দরকার থাকে, এমনি কোনো টাকা পয়সা নেবেন না, এমনি খাট আর এই চেয়ার ফেয়ারগুলো দিয়ে দিন, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই বাড়িটার মধ্যে যা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল সেটা এখন এই মুহূর্তে ক্লিয়ার হয়ে রয়েছে। বলছি তখন আমরা জিজ্ঞেস করলাম যে উনি কি মুক্তি পেয়ে গেছে নাকি আপনারা জাস্ট বের করে দিয়েছেন বাড়ি থেকে, জেনে নেওয়ার বিষয়টা দেখেন না। বলছে দেখুন ওদেরকে এমন একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে যে যারা ওরা এই জগতে দৃশ্যমানও হবে না, আবার এখানে থাকতেও পারবে না, কিন্তু ওদের মুক্তি বলে মুক্তি করা যাবে না, ওদের আরও কিছু শাস্তি রয়েছে যেগুলো ওদেরকে ভুগতে হবে এই জন্মে। এটা পুরো আগের জন্মের কর্মফল, প্রারব্ধ কর্ম। হ্যাঁ। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।